অন্ধকারের মধ্যে সামান্য ফ্ল্যাশের আলোয় কৃতিকের ভয়ঙ্কর অগ্নিমূর্তি দেখে ভয়ার্ত ঢোক গিলল অরু। কথায় কথায় আটকে আসছে, তবুও আমতা আমতা করে রিনিয়ে পড়ল। কি করছেন? ভয় লাগছে আমার। হাউ ডিয়ার ইউ! একটা কোলদার, একটা ডমিনেটিং কণ্ঠস্বর কানে এলো অরুর। অজানা অধিকার বোধ পড়ছে প্রত্যেকটা শব্দে। কি করছেন আপনি? ভয়ে ভয়ে গুমড়ে শুধায়। কৃতিক এগিয়ে এসে অরুর ছ্যাঁকালাকা লালচে হাতটা শক্ত করে চেপে ধরল। এবার ভীষণ ব্যথা পেল অরু। ব্যথায় অনেকটাই জোরেই চেঁচিয়ে উঠল। আ লাগছে আমার। কৃতিক থামল না। ওই হাতটা ধরেই টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে শাওয়ার জেল লাগিয়ে ইচ্ছে মতো ঘষতে থাকলো অরুর দগদগে পোড়া হাতটা। বিস্ময়, আতঙ্ক আর ব্যথায় জর্জরিত অরুর আপনা আপনি হাত চলে গেল মুখের উপর। কি করছেন আপনি? কোনো স্বাভাবিক মানুষ কি এতটা ব্যথা দিতে পারে? ঠোঁট কামড়ে মরা কান্না আটকে পড়ল। খুব মনোযোগ দিয়ে ময়লা পরিষ্কার করার মতোই অরুর হাতটাকে ঘষতে ঘষতে কৃতিক জবাব দেয়। আমি স্বাভাবিক, তোকে কি বললো? পুরো চামড়ার নরম হয়ে আছে, তার উপর এতক্ষণ যাবৎ এক নাগাড়ে ঘষা মাজার ফলে হয়তো সেটাও উঠে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। তাই তো অরুর কান্না এবার জোয়ার এলো। কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল ও। পারছি না, ছাড়ুন দয়া করে, ব্যথায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। এবার কৃতিক ওর হাত ছেড়ে দিল। অতঃপর ফ্যানায় ভর্তি হাতটা দুগালে চেপে ধরে বলল, নেক্সট টাইম এমন করলে শুধু হাত নয়, পাট টফে ছুঁড়ে ফেলে পুরো শরীর ধুয়ে তবেই ছাড়বো। আই রিপিট, পুরো শরীর। কান্নারত অবস্থায় অরু বলে। আমি করেছিটা কি? কৃতিক একটা বিরক্তি মাখা হাসি ছিল অরুর পানে। তারপর দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, ইন ফিউচার ডোন্ট ডেয়ার টু টাচ এনি ওয়ান এলস। আজ সারা রাতেও হয়তো বিদ্যুৎ আসবে না। আর না, এখনো অনু ফিরেছে। একেতে অনুর জন্য চিন্তায় মাথাটা ফেটে যাচ্ছে, তার উপর সন্ধ্যা রাতের ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনাগুলো মাথা জাড়া দিয়ে উঠেছে বারবার। বিছানায় আতশোয়া হয়ে নিজের ব্যান্ডেজ পেঁচানো হাতটার দিকে উদাসীন হয়ে তাকিয়ে আছে অরু। তখন কৃতিক ব্যথা তো দিয়েছিল ঠিকই, আবার নিজে হাতে মলম লাগিয়েও ব্যান্ডেজ করেও রেখে গিয়েছে। এই লোককে ঠিক কি বলবে ভেবে পায় না, পাগল নাকি ভৃঙ্গের বাসিন্দা। অরুর আনমনা ভাবনায় ছেদ ঘটে দরজার কড়া নাড়ার আওয়াজ পেয়ে। এভাবে অপরিচিতদের মতো নক করায় অবাক হয় অরু। নিশ্চয়ই আপা নয়। তাই একটু ঠিকঠাক হয়ে বসে বলল, আসুন। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এলিসা। এলিসা মেয়ে, তবে চলন বলন কোনোটাতেই মেয়েদের মতো নয়। ওর পরনে সেটে আছে কালো স্ক্রিনিং প্যান্ট আর ক্রপ টপ, তার উপর শীতের ওভারকোট। বব কাট ছাটা চুলগুলো গাঢ় বাদামি রঙের রাঙানো, সুন্দর ঠোঁটগুলোতে ম্যাট নুট সেটের লিপস্টিকের আস্তরণ। এক ঝলক দেখলেই মনে হবে মাত্রই টিভি থেকে বেরিয়ে এসেছে সে। এলিসার কৃত্রিম সৌন্দর্যের কাছে অরুর অপার্থিব সৌন্দর্যকে নিছকই সাদামাটা আর ফিকে লাগছে। অরুর নিজেরও কেমন যেন সংকোচ বোধ হচ্ছিল, কিন্তু এলিসার সম্মোহিনী হাসি আর স্নেহ জড়ানো কণ্ঠস্বরে কয়েক মুহূর্তের মধ্যেই তা উবে গেল। পাছে তৈরি হলো ভিন্ন ধারণা, এলিসা মেয়েটা মোটেই খারাপ না। এলিসা রুমে ঢুকেই প্রথমে অরুর হাতটা সাবধানে উল্টে পাল্টে দেখল, তারপর বলল, ব্যান্ডেজ করার মতো তো অতটাও লাগেনি, তাহলে ব্যান্ডেজ কে করলো? অরুর কথা ঘুরিয়ে পড়ল। আমি করেছি যাতে তাড়াতাড়ি কমে যায় ব্যথা। এলিসা শব্দ করে হেসে বলল। তোমার অনেক বুদ্ধি বুঝেছি। এলিসার কথায় অরু হেসে দেয়, তারপর বলে, আমি জানি আপনি মজা করছেন। এই মেয়ে, আপনি করে কাকে বলছো? হ্যাঁ, আমি কৃতিকের বেস্ট ফ্রেন্ড হতে পারি, কিন্তু আমি এখনো সুইট 16। আমাকে তুমি করে বলবে, বুঝলে? ঠিক আছে আপু বলবো, কিন্তু বেস্ট ফ্রেন্ড বানানোর জন্য আর মানুষ পেলে না? ওই হনুমানটাকে না, মানে কৃতিক ভাইয়াকে। এলিসার ঠোঁটের কোণে হাসি নিয়ে জবাব দেয়, মানুষ হিসেবে কৃতিক কেমন আমার জানা নেই অরু, তবে ফ্রেন্ড হিসেবে ওদের তিনজনারই জুড়ি মেলা ভার। আমি খুব লাকি জানো, ওদের মতো বন্ধু পেয়েছি। আমাদের চারজনার কারোরই টাকা পয়সা কিংবা অর্থবিত্তের অভাব নেই। আমাদের যেই জিনিসের সব থেকে অভাব তা হলো একটা পরিবারের স্বার্থহীন উষ্ণ ভালোবাসার মানুষের অভাব, জানো?
আমরা চারজনই ভালোবাসার কাঙাল, পরিবারের কাঙাল, তাই হয়তো উপরওয়ালা আমাদেরকে বন্ধুত্বের মতো সুন্দর একটা সম্পর্কে বেঁধে দিয়েছেন। এলিসার কথার পাছে অরু নিঃশব্দে ভারী নিঃশ্বাস নেয়। একটু থেমে এলিসা আবারও বলল, অর্ণব আর সায়রের তাও বাবা মা নেই, কিন্তু আমার কৃতিকের তো থেকেও নেই। অরু মেয়েকে হেসে জানার ভান ধরে বলল। না আপু, ভুল ভাবছেন। কৃতিক ভাইয়ারও বাবা মা কেউ নেই। এলিসা অবাক চোখে অরুর পানে চাইল। তার মানে এই মেয়ে কিছুই জানে না? কি হলো আপু, কিছু ভুল বললাম? কৃতিকের মা বেঁচে আছে অরু। সি ইজ কমপ্লিটলি অ্যালাইভ অ্যান্ড লিভিং উইথ অ্যানাদার ম্যান। এলিসার কথায় অরু যেন আকাশ থেকে পড়ল। তাহলে কি এতদিন ধরে ও ভুল জানতো কৃতিকের মা মারা যায়নি? এলিসা আরো খানিকটা জটলা খুলবে তার আগেই ক্যাথলিনের বিকট চিৎকার শুনে ছুটে বেরিয়ে যায় এলিসা। পেছন পেছন এগিয়ে যায় অরু। হলরুমের মধ্যিখানে বসে থরথর করে কাঁপছে ক্যাথলিন। ওকে চারিদিক থেকে ঘিরে রেখেছে অর্ণব আর সায়র। কৃতিক সেদিকে তাকিয়েই কাউচে বসে বসে আপেল খাচ্ছে। এলিসা দোতলার করিডোর দিয়ে এক নজর পরখ করে দৌড়ে নিচে নামলো। অরু সেখানেই দাঁড়িয়ে সবটা বোঝার চেষ্টা করলো। কি হলো হঠাৎ ক্যাথলিনের? নিচে গিয়ে এলিসা জিজ্ঞেস করতেই অর্ণব জানায় ক্যাথলিনের হাতে ইলেকট্রিক শক খেয়েছে। হাতের অবস্থা বেগতিক, সেই সাথে পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। এলিসা বলল, কি করে হলো এসব ক্যাথ? ঘরে তো বিদ্যুৎ নেই। ক্যাথলিন কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানি না, জেকে ভাইয়া বলেছিল স্পেস পান করবে, সেটা বানাতেই কফি মেকারের কাছে এসেছিলাম। তখনই কথাটুকু শেষ করে আবারও হু হু করে কান্নায় ভেঙে পড়ে ক্যাথলিন। জেকে তুই আবার কবে থেকে স্প্রো খাস? হ্যাঁ, আগে তো দেখিনি। নিজ সংকোচে আপেলে কামড় বসাতে বসাতে কৃতিক বলে, আরে ইয়ার, ঠান্ডার মধ্যে একটু তেতো কফি খেতে ইচ্ছে করছিল। তাছাড়া আমি তো আর কেতলিনকে বলিনি, ও নিজেই বললো। আমি ভাবলাম কফি মেকারটা তো অ্যানালগ, ব্যাটারিতে চলে, রিক্সের তো কিছুই নেই। এলিসা আড়ালে নিঃশ্বাস ছেড়ে কিচেন কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে বলল। কোন কফি মেকার আমি দেখি তো। সঙ্গে সঙ্গে ওর হাত টেনে ধরে অর্ণব। সচকিত হয়ে বলে, একদম না, তোর কিছু হয়ে গেলে আমি শেষ। আশ্চর্য, শেষ মানে? তাছাড়া আমার হবেটা কি? তোকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, ব্যাস। এলিসা নিজের দিকে হাত টেনে বলে। অর্ণব, হাত ছাড়। না, ছাড়বো না। অর্ণব এই মুহূর্তে খুবই সিরিয়াস। অন্য সময় হলে হয়তো এলিসার কথাই শুনতো। সায়রেদের সিনেমাটিক কাহিনী দেখে বিরক্ত প্রকাশ করে পড়ল। গাইস প্লিজ, রাত গভীর হয়ে যাচ্ছে। ক্যাথলিন বেচারিকে ডাক্তারের কাছে নিয়ে চল, ওকে চেক আপ করাতে হবে। ওরা সবাই চলে গিয়েছে কয়েক মুহূর্ত মাত্র। অরু এখনো করিডোরেই দাঁড়িয়ে আছে। কৃতিক ওকে লক্ষ্য না করেই বাইরে গিয়ে মেইন সুইচ বোর্ডটা অন করে দিয়ে আসে। সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে ওঠে মাঝারি সাইজের অত্যাধুনিক হলরুমের চারিপাশ। অরু ভ্রু কুঞ্চিত করে মনে মনে আওড়ালো। তার মানে বিদ্যুৎ অনেক আগেই এসেছে। উনি সুইচ বোর্ড অফ রেখে গিয়েছিলেন, কিন্তু কেন? ভোর হতে না হতেই গোল্ডেন গেট ব্রিজ দিয়ে ছুটছে গাড়ির বহর। কেবল গাড়ি নয়, ফরেনার ট্যুরিস্ট থেকে শুরু করে স্থানীয় পথচারী সবাই গন্তব্যের উদ্দেশ্যে পা চালাচ্ছে আপন গতিতে। সান ফ্রান্সিসকো ছোট্ট শহরতলি ছাড়িয়ে মূল শহরে পা রাখলেই কেবল মনে হয় যান্ত্রিক গাড়ি ছাড়া মানুষ পায়ে হেঁটেও পথ চলে। এছাড়া জায়গাটা ট্যুরিজম এরিয়া হওয়ায় সর্বক্ষণ লোকারণ্য হয়ে থাকে। ছাদখোলা মার্সিডিজের বসে দিকভ্রান্তের মতোই এদিক ওদিক তাকাচ্ছে মানুষ, দেখছে অরু। যেন হাজার বছর পরে এই প্রাণীকুলের দেখা পেল সে। আর এমনটা হবে নাই বা কেন? গত 1 মাস ধরে ওই নির্জন শুনশান বাড়ি থেকে থেকে বিরক্ত ধরে গিয়েছে ওর। ঘরগুলো হওয়ার দরুন টিকতে পেরেছে বইকি। অন্য কেউ হলে আলবাত পাগল বনে যেত। তবে অরুও এই মুহূর্তে পাগলের মতোই উদ্ভট চাহনি ফেলে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, যেন পৃথিবীর মাটিতে আজই ওর প্রথম দিন। অরুর কাহিনী দেখে কৃতিক হুট করে গাড়ির বাটনে প্রেস করে ছাদটা তুলে দিল। কৃতিকের এমন কাণ্ডে অরু মুখ কালো করে ওর পানে চাইল। সুন্দর ফর্সা চেহারার সাথে এঁটে থাকা তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে আছে বরাবরের মতোই। চোখের সৌন্দর্যে সামিল হয়ে আছে কালো রঙা চৌকারোর চশমাটা। রাস্তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকা
থেকে শুরু করে এক হাত দিয়ে ড্রাইভ করা প্রত্যেকটা কাজেই উপচে পড়ছে নজর কাড়া আভিজাত্য আর পুরুষত্ব। এই পুরুষের প্রতি যে কেউ এক দেখায় ফিদা হতে বাধ্য। তবে তার আচার আচরণ এমন অমানবিক কেন, ভাবছে অরু। কারণ এই বাহ্যিক সৌন্দর্যের সাথে ভেতরের মানুষটাও যে কোনো রূপ মিলই খুঁজে পায় না। ও আমাকে দেখা বন্ধ করো, আমি ডিস্টার্ব হচ্ছি। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিজের হাতের দিকে চাইল অরু। সফেদ রঙা ব্যান্ডেজ হাতে নিয়ে আজ প্রথম দিন ভার্সিটি যাচ্ছে ও। আর এই ব্যান্ডেজ করা ক্ষতটা অন্য কারো নয়, বরং ওর পাশের মানুষটার দ্বারাই তৈরি। যদিও কৃতিক সবসময় গোমরা মুখেই থাকে, তবুও রাতের সেই ভয়ানক কোলথার্ট আর অগ্নিদৃষ্টিরত কৃতিকের সাথে এখনকার কৃতিকের দিন রাত তফাৎ। আজ প্রথম দিন, তাই কৃতিকের সাথেই যাওয়ার সুযোগ পেয়েছে অরু। কারণ কৃতিক ওই একই ভার্সিটির প্রফেসর। তবে কৃতিক এটাও সাফ জানিয়ে দিয়েছে আজই ফার্স্ট আর আজই লাস্ট। এরপর আর ওর কখনোই অরুকে নিয়ে যেতে পারবে না। তার বদলে অরুর জন্য বরাদ্দ করা হয়েছে একটা ছোট্ট সাইজের প্যাডেল বাইক বা সাইকেল। সফেদ ব্যান্ডেজটা নখ দিয়ে খুঁড়তে খুঁড়তে অরু যখন নানান অযাচিত চিন্তায় বিভোর, ঠিক তখনই আপন সুরে বেজে উঠল ওর মুঠো ফোনটা। কোনো এক কারণে অনেকটা তড়িঘড়ি করেই ফোনটা কানে তুলল অরু। ওপাশের ব্যক্তিকে কিছু বলার অবকাশ না দিয়েই অরু বলল, হ্যালো নীলিমা, অবশেষে ফোন করলি তুই। জানিস কাল সারা রাত তোকে ফোনে কতবার ট্রাই করেছি, একবারও কল তুলিস নি তুই। অরু যতটা উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলল, নীলিমার কণ্ঠস্বর ছিল ততটাই নির্জীব আর ক্লান্ত। ও বলল, আমি বুঝতে পারিনি এটা তুই। তাছাড়া কাল সারা রাত হসপিটালে ছিলাম, ফোন হাতের কাছে ছিল না। অরু জিজ্ঞাসা করে, কেন, কি হয়েছে? তুই ঠিক আছিস? হ্যাঁ রে, ঠিক আছি, কিন্তু তিথি। তিথি নামটা শোনা মাত্রই অরুর মনে পড়ে যায় সেদিনের তিথির করা অজস্র অপমানের কথা। পাছে এসে ভর করে তিথির প্রতি এক ক্রাশ ঘৃণা আর বিরক্তি। তবুও কথা আগাতে জিভ দিয়ে সামান্য ঠোঁট ভিজিয়ে অরু শুধায়। কি হয়েছে? নীলিমা কাঁদো কাঁদো গলায় বলে, জানি না আরু, হুট করে আমাদের তিথির মতো চঞ্চল হাসি খুশি মেয়েটার সাথে এমনটা কেন হলো? কি হয়েছে সেটা তো বল। মাত্র একদিনে ওর সাথে অনেক কিছু হয়েছে আরু। কিছু তুচ্ছ কারণে ভার্সিটি তিথির ছাত্রত্ব বাতিল করে দিয়েছে। আর ঠিক সেই দিনই হুট করেই ওর বাবার এত বড় পজিশনের জবটাও চলে গেছে। একদিনের ব্যবধানে ওর বাবার কেরিয়ার সবকিছু শেষ হয়ে গিয়েছে। তাহলে ওর মনের অবস্থাটা একবার ভাব। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো তিথির বাবা জেকে গ্রুপের মিটিং ডিপার্টমেন্টের কর্মকর্তা ছিলেন। বহু বছরের কেরিয়ার হুট করেই শেষ। বলতে বলতে অনেকটাই কান্না করে দেয় নীলিমা। তাহলে হসপিটালে কেন ছিলি? এতগুলো শখ একসাথে নিতে পারিনি তিথির আম্মু। এসব ঘটনা কাল রাতে হুট করেই উনি স্ট্রোক করে বসেন, তাই সেখানে ছিলাম সারা রাত। কথাগুলো শুনেও অরুরও খারাপ লেগেছে, কিন্তু ওর তো আর এখানে কিছু করার নেই। তাই অরু চাপা নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করলো, আন্টি এখন কেমন আছেন? আগের চেয়ে বেটার। এখন বল, তোর খবর কি আরু? নীলিমাকে তৎক্ষণাৎ থামিয়ে দিয়ে অরু বলে, আমার কথা পরে বলবো খন। তার আগে বল, তুই আমাকে বল, নিখিল ভাই কোন ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে নীলিমা? অরুর মুখ থেকে কথাটি বের হওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আকস্মিক ব্রেক কষল কৃতিক। হঠাৎ করে এমন হওয়াতে কম্পিত হয়ে উঠল অরুর বক্ষপিঞ্জর। সামনের দিকে তাকিয়ে হুমড়ে খেয়ে পড়তে পড়তেও যেন বেঁচে গেল। আতঙ্কে চোখ দুটো বড় বড় করে ঘুরে তাকালো কৃতিকের পানে। তখনও মোবাইল ফোনটা অরুর কানেই ছিল, তবে খুব বেশিক্ষণ সেটা আর কানে স্থির রইল না। অরু কিছু বুঝে ওঠার আগেই ফোনটাকে অরুর কান থেকে ছিনিয়ে নিয়ে সেটাকে সজোরে মাঝ রাস্তায় ছুঁড়ে মারে কৃতিক। কয়েক মুহূর্তের মধ্যেই সুন্দর চকচকে হ্যালো কিটি কভার দিয়ে মোড়ানো ফোনটা পরিণত হয় ধ্বংসাবশেষে। নিজের শখের ফোনের এমন করুণ দশা দেখে আটকে উঠল অরু। হিংস্র বাঘিনীর ন্যায় দৃষ্টিপাত করলো কৃতিকের পানে, তবে মুখ দিয়ে কিছু বলার অবকাশ দিল না কৃতিক। বরং তার আগেই গাড়ির দরজা খুলে গর্জে উঠে বলল, গেট আউট। অরু চমকে উঠে বলল, কি বলছেন? এই মাঝ রাস্তায় কোথায় নামবো আমি? গেট আউট। একই বাক্য পুনরায়
উচ্চারণ করে। এক প্রকার হাত ধরে ঠেলেই মাঝ রাস্তায় নামিয়ে দিল অরুকে। তারপর ওয়ালেট থেকে একটা $100 নোট বাড়িয়ে দিয়ে বলল, সামনেই বাস স্টেশন, নেক্সট বাস সুদা ভার্সিটির সামনে গিয়ে থামবে। গোয়েট। অরু বেচারি না পারতে টাকাটাও হাতে নিল। কৃতিক তৎক্ষণাৎ ঠাস করে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। যাওয়ার আগে নিজের শরীরের কালো রঙের কোটটা খুলে জানলা দিয়ে ছুঁড়ে মারে অরুর মুখে। রূপুর কোটটা উল্টে পাল্টে দেখে কৃতিকের গাড়ির দিকে প্রশ্ন সূচক দৃষ্টি নিক্ষেপ করলো অরু। কৃতিক যেতে যেতে লুকিং গ্লাসে তাকিয়ে বলে, হাতে নিয়ে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকার জন্য দেইনি, গায়ে পড়তে দিয়েছি। ব্যাস এতটুকু। তারপর সাই সাই করে হাজারো অচেনা গাড়ির ভিড়ে হারিয়ে গেল একমাত্র চেনা মার্সিডিজটা। অজ্ঞাত অরু ভাবলেশীন চোখে সেদিকে তাকিয়েই রইল খানিকক্ষণ। মাথায় তখনও একটাই প্রশ্ন খেলে গেল ওর, কৃতিক কি আদৌ মানুষের কাতারে পড়ে? মনের মাঝে একরাশ হতাশা আর কষ্ট নিয়ে কোনো মতে ভার্সিটিতে এসেছে অরু। শীত নিবারক হিসেবে গায়ে জড়িয়ে রেখেছে কৃতিকের ব্ল্যাঙ্কেট, ব্ল্যাক কোট। গেট দিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে ঢুকতে ওরু ভাবছে এভাবেই ভেঙে পড়লে চলবে না। যত যাই হোক পড়াশোনাটা চালিয়ে যেতেই হবে তাকে। তবে সে ভাবনা বেশি দূর এগোতে পারল না। নিজেকে নিজেই মোটিভেশন দিতে দিতে কখন যে হাজারো অচেনা অপরিচিত মুখের ভিড়ে কাঙ্ক্ষিত পরিচিত শ্যাম পুরুষের মুখখানা চোখের সামনে চলে এলো সে কথা ঠাউর করতে পারল না অরু। ঠিক তারা আগের মতনই ক্যাম্পাসের প্রশস্ত সিঁড়িতে আসন পেতে কানে হেডফোন লাগিয়ে বই পড়ছে সে। হঠাৎ করেই কি জানি হয়ে গেল। ছলাৎ ছলাৎ ঢেউ তুলে জোয়ারে আসার মতোই বানভাসী হলো মনের নদী। মুখ থেকেই অজান্তে বেরিয়ে এলো খুব পরিচিত সেই চেনা নাম। নিখিল ভাই। চারিদিকে কে আছে কে নেই কিছুই আর চোখে পড়ল না অরুর, বরং নিষ্পলক হয়ে দ্রুত পায়ে এগিয়ে যেতে লাগলো সেই চেনা মুখের মানুষটির দিকে। তবে পুরোপুরি কাছে যাওয়ার আর হলো না। তার আগে নিখিলের কাছে পৌঁছে গেল ভিনদেশী দুজন সুন্দরী আগন্তুক রমণী। কয়েক মুহূর্তের মধ্যেই তাদের সাথে হাসি ঠাট্টায় মাতোয়ারা হয়ে উঠল নিখিল। তাই অরুর আর সেদিকে পা বাড়ানোর সাহস হলো না, বরং দূর থেকেই নিখিলের হাস্যোজ্জ্বল মুখের পানে চেয়ে শুধালো, আপনি ভালো আছেন নিখিল ভাই? অরুর থেকে কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে এই পুরো ব্যাপারটা দু হাত মুষ্টিবদ্ধ করে স্ক্যান করে নিল আরেকজন। তবে সেটা অন্য আর কেউ নয়, অরুতে ভীষণভাবে আসক্ত এক ছন্ন ছাড়া পুরুষ, মিস্টার জায়ান কৃতিক চৌধুরী। অরু বাসে আসলেও অরুর পরেই ভার্সিটিতে প্রবেশ করেছে কৃতিক, কারণ ও গাড়ি নিয়ে বাসের পেছনে পেছনে এসেছে। তারপর ক্যাম্পাসে ঢুকতেই এই কাহিনী। তবে আশ্চর্যের বিষয় হলো এই মুহূর্তে কৃতিকের চোখে মুখে কোনো গম্ভীরতার লেশ মাত্র নেই, বরং ঠোঁটের কোণে আটকে আছে রহস্যজনক এক কপট বাঁকা হাসি। কপট হাসিটা ধরে রেখেই কৃতিক অস্ফুট স্বরে বলে, আমার বোকা পাখি, সত্যিটা জানলে কতই না কষ্ট হবে তোর জান, বাট আই এম ওকে উইথ দ্যাট, কজ তুই শুধু আমার। অরু আজকার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে। প্রথম দিন ভার্সিটিতে আসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকেই একটার পর একটা ঝামেলা লেগেই আছে পেছনে। প্রথমে কৃতিকের মতো বদমেজাজি লোকের সাথে বের হতে হলো, অতঃপর রাস্তায় বিশাল অঘটন। একটু আগে নিখিল ভাইয়ের সঙ্গে দেখা হয়েও হলো না, আর এখন ক্লাস থেকে বের করে দিল কৃতিক ওকে। এখন অবশ্য দোষটা কৃতিকের নয়, অরুরই বেশি ছিল। ক্লাসের মধ্যে বাইরে উকিঝুঁকি দিয়ে নিখিল ভাইকে খুঁজতে গিয়েই বেজেছে বিপত্তি। ভরা ক্লাসের সবার সামনে কৃতিক এক রাম ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দিয়েছে অরুকে। কিন্তু অরু এটা ভেবে পায় না বাংলা ডিপার্টমেন্টে এসে ইকোনমিক্স কে নেয়, কেনই বা কৃতিক বেছে বেছে এই বিদঘুটে সাবজেক্টে ভর্তি করালো ওকে। এটা ইন্টারন্যাশনাল ভার্সিটি, ফরেনার স্টুডেন্টের অভাব নেই এখানে। সেই সাথে সাবজেক্টেরও তাহলে ইকোনমিক্সই কেন? এই তো 3 দিন অন্তর অন্তর মাইক্রোনমিক্সের ক্লাসে কৃতিকের মুখোমুখি হতে হবে, সাথে হাজারটা ফ্রি অপমান তো আছেই। ক্লাসের বিপরীতে করিডোরের মাঝখানে উঁচু থেকে শুরু করে সবুজ ঘাস অবধি বিছানো সিঁড়িতে বসে অরু মনের সাথে মস্তিষ্ক যখন বিশাল দ্বন্দ্বে লিপ্ত, ঠিক তখনই ল্যাপটপ ব্যাগ হাতে আগমন ঘটে নিখিলের। আরে আরোরা না,
পরিচিত কণ্ঠস্বর শুনে হকচকিয়ে পেছনে চাইল অরু। দেখলো গালের মাঝে টোল পড়া হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে নিখিল ভাই। এতদূর এসেও বিদেশিদের মাটিতে নিখিল ভাইকে দেখতে পেয়ে অরুর ভীষণ আনন্দ হলো। ও বসা থেকে উঠে দাঁড়িয়ে 2 কদম এগিয়ে গেল নিখিলের কাছে, তবে আগ বাড়িয়ে কথাটা বলতে পারল না। আগের মতোই জড়তাটা রয়েই গেছে। এবার নিখিল প্রশ্ন করলো প্রথমে। আরোরা, তুমি হঠাৎ এখানে? জানো, ওই যে দেখছো 3 তলার ল্যাব, ওইখান থেকে তোমাকে দেখেই ছুটে এসেছি আমি। বারবার মনে হচ্ছিল আমি ঠিক দেখছি তো। মাত্রাতিরিক্ত খুশিতে অরুর কথা জড়িয়ে যাচ্ছে, তবুও খানিকটা কষ্ট করে মিনমিনিয়ে জবাব দিল। জি, আমি এখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার। সঙ্গে সঙ্গে আবারও প্রশ্ন করে নিখিল। আচ্ছা আরোরা, তিথি কেমন আছে? ওর ফোন কেন বন্ধ বলতে পারবে? তিথিকে নিয়ে নিখিলের এত বেশি কৌতূহল আর উদ্বেগ দেখে ফাটা বেলুনের মতোই চুপসে গেল অরুর হাস্যোজ্জ্বল মুখটা। অন্যদিকে ক্লাসের বিশাল থাই লাগানো জানলার ফাঁক দিয়ে এক পলক ওদের দিকে চাইল কৃতিক। অতঃপর অর্ণবকে কল করে নরম সুরে, একদম সফট টোন যাকে বলে, সেভাবেই বলল। আমাদের ভার্সিটির সিসিটিভি কন্ট্রোল সিস্টেমটা হ্যাক করতে হবে দোস্ত। বেশি না, অনলি ফর 5 মিনিটস। তিথির সম্বন্ধে কথা বলতে মোটেই আগ্রহী নয় অরু। কেন যেন ভেতর থেকে আসছে না কোনো কথা। কি বলবে তাহলেও? কিন্তু নিখিল দ্বিতীয়বার আবার ওই একই রকম প্রশ্ন করলো ওকে। কি হলো আরোরা, জানো তিথি সম্বন্ধে কিছু? অরুর মন বলছে, আমি এতদূর কিভাবে আসলাম, কেন আসলাম, সেসব কথা আপনার একটা বারও জানতে ইচ্ছা করলো না নিখিল ভাই? তাছাড়া আপনি হঠাৎ তিথিকে নিয়েই বা কেন এত আগ্রহী? হ্যালো আরোরা, কি ভাবছো এত? নিখিল হাত নাড়িয়ে ইশারা করতে সম্বিত ফিরে পেল অরু। এদিক ওদিক মাথা নাড়িয়ে কিছু একটা বলতে যাবে, তার আগেই ফোন চলে আসে নিখিলের। ওপাশ থেকে কি বললো কে জানে। নিখিল আর এক মুহূর্তের জন্য দাঁড়ালো না ওখানে, বরং দ্রুত পায়ে ছুটতে লাগলো 3 তলার ল্যাব রুমের উদ্দেশ্যে। অযাচিত অরু পেছন থেকে প্রশ্ন ছুড়ল। কি হয়েছে নিখিল ভাই, এনিথিং রং? নিখিল যেতে যেতে জবাব দিল, সামহাউ কেমিক্যাল পড়ে গিয়ে আমার সব রিসার্চ রিপোর্টগুলো পুড়ে গিয়েছে। এমন দুর্ঘটনার কথা শুনে অজান্তেই মুখে হাত চলে গেল অরুর। বিড়বিড়িয়ে নিজেকেই নিজে প্রশ্ন ছুড়ল। আচ্ছা, আজ হচ্ছেটা কি এসব? ক্লাস শেষে অরুকে এভাবে থ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেই ওর কাছে এগিয়ে আসে শ্যামোজ্জ্বল গায়ের উজ্জ্বল শ্যামবর্ণের মোটা ফ্রেমের চশমা পরিহিত একটি মেয়ে। কারোর উপস্থিতি টের পেয়ে অরু পেছনে চাইল। মেয়েটা হাত বাড়িয়ে বলে, Hello, I'm Shani Mukherjee. I'm from India. দূর দেশে হাজারো সাদা চামড়াওয়ালা বিদেশি মানুষের ভিড়ে প্রতিবেশী দেশের কাউকে দেখতে পাওয়াটা পাশের বাড়ির প্রতিবেশীর মুখ দেখতে পাওয়ার মতোই অনেকটা। অরুরও সেই রকমই ঠেকলো। ও জলদি সায়নের হাতে হাত মিলিয়ে পড়ল। আমি আরোরা শেখ, আই মিন অরু। Oru, how sweet. তারপর আঙুল দিয়ে ইশারা করে সায়নী বলে, চলো যাই ক্যান্টিনে যাই, তোমাকে ভার্সিটির ক্যান্টিনের সবচেয়ে বেস্ট খাবারটাই টেস্ট করাবো আজ, লেটস গো। অরু সম্মোহিনী হাসি দিয়ে বলল। আচ্ছা চলো। নরম ঘাসের আস্তরণ মারিয়ে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে ওরা দুজন। যেতে যেতে সায়নী শুধায়, আচ্ছা, আজ জেকে স্যার তোমাকে ওভাবে বকলো কেন বলো তো? উনি সাধারণত কারোর সাথেই আনপ্রফেশনাল আচরণ করেন না, অ্যাটলিস্ট আমি তো দেখিনি। অরু ঠোঁট উল্টে বলল, কি জানি, তবে মনে মনে বলল, তোমার জেকে স্যারের বকুনি খেয়ে আমার অভ্যেসে আছে। সায়নী প্রতি উত্তরে উৎকণ্ঠা নিয়ে বলল, জানো, জেকে স্যার ইজ আ ভেরি গুড রাইটার। ভার্সিটিতে তাকে যতটা কুল লাগে, বাইক রাইটার জেকে স্যারকে ঠিক ততটাই ডেসপারেট আর ড্যাশিং মনে হয়, যেন আস্ত একটা চকলেট বয়। ওরু জানতো যে কৃতিক এমন একজন রাইডার, তবে সেটা মনিটর ভিডিও গেমসে। কিন্তু বাস্তবে যে কৃতিক বাইক রাইডিং করে সেটা ওর অজানা ছিল, তাই চকিতে বলে, কি বলছো তুমি? আমি তো জানতামই না। সায়নী হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে তুমি কি করে জানবে? নতুন এসেছো না, দাঁড়াও, আমার কাছে টিকিট আছে। এই বলে ব্যাগ থেকে 2টা টিকিট বের করে একটা অরুর হাতে ধরিয়ে দিয়ে সায়নী বলল, আগামীকাল ভার্সিটির 100 ইয়ার সেরিমনি, তাই কোনো ক্লাস নেই, সারাদিন কোনো না কোনো প্রোগ্রাম হবে। তারপরের দিনই জেকে স্যারের রাইডিং ম্যাচ। টিকিটটা রাখো, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব, কেমন? অরু হ্যাঁ বা না কিছু বলল না। সায়নীর বলার অপেক্ষা করলো না, অনেকটা অধিকার খাটিয়েই ওর ব্যাগে টিকিটটা ঢুকিয়ে দিল।
এদেশে সন্ধ্যা হওয়ার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। বিকেলে 4টার পর এমনিতেই সূর্যের হদিশ পাওয়া বাহুল্য। আধারের কালচে আস্তরণে গোধূলির মরা রোদটুকু ঢেকে গিয়েছে বহু আগেই। আবছা আধারের মাঝেই ভার্সিটির গেট দিয়ে ধীর গতিতে বের হয়েছে অরু। ওদিকে গেটের বাইরে গাড়িতে হেলান দিয়ে শটান দাঁড়িয়ে আছে কৃতিক। আপাতত ঘড়ির দিকে তাকিয়ে অরুর গতিবেগ গণনা করাটাই ওর মোক্ষম কাজ মনে হচ্ছে। অরু যখন একদম সামনে এসে দাঁড়ায় ঠিক তখনই ঘড়ি থেকে চোখ সরিয়ে কৃতিক বলল। হোয়াই সো লেট? অরু জবাব দেয় না, উল্টে অবিশ্বাসের নজরে কৃতিকের মুখশ্রীতে পরখ করে মনে মনে বলে, এই গোমরা মুখ লোকটা এত মেয়েদের ক্রাশ। সব মেয়েরা রাইডার করে নাচে, কি এমন রাইড করেন উনি? অরুর এমন খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে দেখা দেখে কৃতিক ভ্রু কুঁচকে বলল। হোয়াট? অরু লাফিয়ে উঠে দূরত্ব বাড়ালো। কি হলো, দূরে সরে কেন গেলি? আচ্ছা, কাছে কেন আসবো? কৃতিকের নির্লিপ্ত জবাব। আমি আসতে বলেছি তাই আসবি, আয় বলছি। প্রতি উত্তরে অরু কিছু বলবে তখনই গেটের কাছে আগমন ঘটে দ্য ক্র্যাশ বয় নিখিলের। হাতে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে সে। অরুকে দেখা মাত্রই নিখিল আন্তরিক হেসে বলল। আরে আর ওরা বাসায় যাবে নাকি? চলো তোমায় এগিয়ে দিচ্ছি আমি। অরু তো খুশিতে বাকরুদ্ধ, এ যেন মেঘনা চাইতেই জল। ও কৃতিকের মুখের দিকে তাকিয়ে মুখ কাঁচুমাচু করে বলল। ইয়ে ভাইয়া আসলে কি? তীরের ছিলার মতো একটা ভ্রু উঁচিয়ে শব্দটা উচ্চারণ করে কৃতিক। অরু বলতে ভয় পাচ্ছে কৃতিককে, তবে এই মুহূর্তে নিখিলের সাথে বাড়ি যাওয়ার মতো এত বড় সুযোগটা হাতছাড়া করতে চাইছে না মোটেই। তাই বুকের মাঝে অনেকটা সাহস জুগিয়ে বলল। আমি নিখিল ভাইয়ের সাথে যেতে চাই। ইয়া শিওর। একেবারে এক বলে ছক্কা হাঁকানোর মতোই ভিতরটা ইয়াহু বলে চেঁচিয়ে উঠল অরুণ। খুশিতে এখানে লাফাতে ইচ্ছে হচ্ছিল ওর, কিন্তু সেটা বড্ড বেমানান দেখায়। তাই চুপচাপ গিয়ে সাইকেলের পেছনে উঠে পড়ল ও। কৃতিক সেদিকে অনুভূতি শূন্য দৃষ্টিতে নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে। হাত দিয়ে এমনভাবে নিজের লং হেয়ারগুলোকে ব্র্যাক ব্রাশ করছে যেন কিছুই হয়নি, এভরিথিং ইজ অল রাইট। সাইকেল চলতে শুরু করলে কৃতিক মাটির দিকে তাকিয়ে গুনতে শুরু করলো। 5, 4, 3, 2, 1 and 0। সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে ঝনঝন করে কিছু একটা পড়ার শব্দ হলো। তৎক্ষণাৎ ওর ঠোঁটে খেলে গেল সেই অদ্ভুত কুড়ো হাসি। হুট করে সাইকেলের টায়ার কি করে পাঞ্চার হয়ে গেল বুঝে উঠতে পারল না নিখিল। অবশ্য এই মুহূর্তে সে বোঝার মতো অবস্থাতেও নেই। হাত পা ছিলে ছুলে যা তা অবস্থা হয়ে গিয়েছে। অরু নিজেও অনেকটা ব্যথা পেয়েছে। কৃতিক দ্রুত এগিয়ে এসে ব্যস্ত ভঙ্গিতে শুধালো। আর ইউ অল রাইট মিস্টার নিখিল? প্রত্যুত্তরে নিখিল আদৌ জবাব দিল কি দেয়নি তার জন্য এক মুহূর্ত অপেক্ষা না করে কৃতিক দ্রুত অরুকে কোলে তুলে নিয়ে যেতে যেতে বলে। ওকে বাই দেন। অরুকে কোলে তুলতেই অরু অবাক হয়ে জোরে জোরে বলল। আরে 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 নিখিল ভাই পরে আছে, আর আপনি আমাকে নিয়ে চলে যাচ্ছেন? কৃতিক হাঁটতে হাঁটতে জবাব দেয়। হ্যাঁ, কারণ আমি তোর নিখিল ভাইয়ের প্রতি একটুও ইন্টারেস্ট না। আমি যার প্রতি ইন্টারেস্ট তাকে সাথে করেই নিয়ে যাচ্ছি। কি বললেন? কার প্রতি আগ্রহী? কৃতিক দু হাতে আগলে রাখা অরুর দিকে তাকিয়ে কটপটিয়ে বলল। বিলিভ মি অরু, তুই আর একটাও বাড়তি কথা বললে আমি তোকে এখানেই ফেলে চলে যাব। আর তুই ভালো করে জানিস আমি যেটা বলি সেটাই করে সারি, কারণ তোর পিছনে ওয়েস্ট করার মতো বেহুদা টাইম আমার কাছে নেই। সো মুখে ফুল স্টপ টান। কৃতিকের কথার পাছে অরু আর কথা বাড়ানোর সাহস পায় না। মুখে দাড়ি কমা ফুল স্টপ সবকিছু টেনে দিয়ে মাথা এলিয়ে পড়ে থাকে কৃতিকের প্রশস্ত বাহুডোরে।